এই যে আমরা কিন্তু অনেকগুলো লক্ষণ শুনলাম যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছেন বা বাহক হয়তো বাবা মা দুজনেই ছিলেন এবং যখন তারা আক্রান্ত হচ্ছেন ওনারা কিছু রকম সিমটম দেখা যাচ্ছে। ঠিক ওই সময় কি ধরনের পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে? আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে ওনারা ভাবেন যে এটা আমাকে বেশি টেস্ট দেওয়া হলো বা এই টেস্টটা আমি করবো কিনা। এই জন্য আপনার কাছে জানতে চাই যে কী ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে কনফার্ম করা হয় এই ডায়াগনোসিসটা যে ওনার ঠিক কোন ধরনের থ্যালাসেমিয়া আছে এবং তারপর কী ধরনের চিকিৎসা সেটা তখন নির্ধারণ করা হবে। ধন্যবাদ আপনাকে। প্রথমত সিবিসি উইথ ব্লাড ফিল্ম স্টাডি, যেটা করলে ওখান থেকে একটা সাজেশন পাওয়া যায় যে তার হয়তো বা থ্যালাসেমিয়া আছে, এবং এই সাজেশনের পরেই আরেকটি টেস্টকে অ্যাডভাইস করা হয় কনফার্ম করার জন্য, যেটা হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই টেস্ট করলে থ্যালাসেমিয়া ডায়াগনোসিস মোটামুটিভাবে কনফার্ম হয়ে যায়। ভেরি সিম্পল, এই দুটো টেস্টই হলো বেসিক টেস্ট এবং মূল টেস্ট। সিবিসিতে সাধারণত ওই হিমোগ্লোবিন কম থাকবে, এরপরে ব্লাড ফিল্মে কিছু চেঞ্জ থাকবে এই থ্যালাসেমিয়ার দিকে, যেটা ডিরেকশন করবে, এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে সেটা ওখানে ডেফিনেটিভ ডায়াগনোসিস যেটা চলে আসবে। ওখানে নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে। হিমোগ্লোবিন এফ নর্মালি থাকে না, কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিন এফ বেশি থাকে। যদি এই বেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ইলেকট্রোফোরেসিস রিপোর্টে হিমোগ্লোবিন এফ থাকবে অ্যারাউন্ড 50%, হিমোগ্লোবিন ই থাকবে অ্যারাউন্ড 50%। সেটা হবে হিমোগ্লোবিন ই বেটা থ্যালাসেমিয়া। যদি হিমোগ্লোবিন এফ অ্যারাউন্ড 70, 80, 90% হয়, তখন হবে বেটা থ্যালাসেমিয়া মেজর। আর যারা কেরিয়ার, যাদের কোনো লক্ষণ থাকবে না, তাদের ডায়াগনোসিস কীভাবে হবে? তাদেরকে আমরা র্যান্ডমলি প্রথমে সিবিসি এবং ব্লাড ফিল্ম স্টাডি করতে বলি। সেই সিবিসিতে কিছু সিগন্যাল পাওয়া যায়, কিছু প্যারামিটার আসে, যে প্যারামিটারগুলি সাজেস্ট করে হি ওর শি মাইট বি এ ক্যারিয়ার অফ থ্যালাসেমিয়া। রক্তের মধ্যে সেল কাউন্টারের মধ্যে কিছু প্যারামিটার থাকে, মিন কর্পাসকুলার ভলিউম, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। তো এই প্যারামিটারগুলি সাধারণত লো থাকে ইন রিলেশন টু দ্য হিমোগ্লোবিন লেভেল। হিমোগ্লোবিন লেভেল ইজ নর্মাল, বাট দিস প্যারামিটার্স আর লো। তখনই আমরা সাসপেক্ট করি যে হি অর শি মাইট বি ক্যারিয়ার, এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে অ্যাডভাইস করা হয়। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে সে ক্যারিয়ার কিনা এটা বের হয়ে আসে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সবসময় কিন্তু এটা একদম সোজা সরল হিসাবে মিলে না। কখনো কখনো কিছু এই পরীক্ষার মাধ্যমে একটু কনফিউশন থেকে যায়, সে কি আসলে ক্যারিয়ার নাকি ক্যারিয়ার না। অর্থাৎ ক্যারিয়ার বলা হয় যখন হিমোগ্লোবিন A2 লেভেল মোর দেন 3.5% থাকে, 4%, 5%, 6%, 7%, 8% আইতেছে। তো যখন 3.6% থাকবে, 3.6, 7, 8, 9 থাকবে, তখন কি আমরা তাকে ক্যারিয়ার ডিক্লারেশন করবো কি করবো না, এটা একটা ডাইলেমা থেকে যায়। আমি হয়তো 3.6% আছে, থিওরিটিক্যালি ক্যারিয়ার বলে দিলাম। ক্যারিয়ার বলা মাত্র কিন্তু ফ্যামিলির মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যায়। তখন আবার যখন এটা অন্য জায়গায় রিপিট করে অথবা ডিএনএ অ্যানালাইসিস করে, সে হয়তো ক্যারিয়ার নাও হতে পারে। তো সেই জন্য এই সমস্ত কনফিউশন ক্ষেত্রে ব্লাড ফর ডিএনএ অ্যানালাইসিস টু ডিটেক্ট থ্যালাসেমিয়া মিউটেশন, এই টেস্টটা করা হয়। যদিও এটা কস্টলি এবং দুই একটা জায়গায় এখন হচ্ছে। এটা আগে প্রাতিষ্ঠানিকভাবে শিশু হসপিটালে হতো এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে হতো, এখন ওগুলি হচ্ছে না, প্রাইভেট লেভেলে হচ্ছে। সাধারণত আমাদের দেশের টেন্ডেন্সি হলো, গ্রামে যদি কোনো পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে আসে, যদি কোনো MBBS লেভেলের ডাক্তারের কাছে যায়, ইভেন অনেক স্পেশালিস্ট ডাক্তার সাহেবের কাছে গেলেও প্রথম কথাই বলা হয় তুমি আগে 2 ব্যাগ ব্লাড দিয়ে আসো, তারপর তোমাকে পরবর্তী পরীক্ষা নিরীক্ষাগুলো করবো। এটা একটা ভেরি প্রবলেম আমরা ফেস করি। এই পেশেন্টগুলি যখন আবার পেরিফেরি থেকে আমাদের কাছে আসে, ঢাকা শহরে শিশু হসপিটালে, ঢাকা মেডিকেল কলেজে, BSMUতে, আমরা যখন এই পেশেন্টগুলোকে ডিল করি তখন ডিফিকাল্ট অবস্থায় পড়ে যায়। কেননা ওই সময় ব্লাড ট্রান্সমিশন পাওয়ার পরে যদি তার ব্লাড নিয়ে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা হয়, তখন কিন্তু তার টিপিক্যাল রিপোর্ট আর আসবে না, যার ফলে তার ডায়াগনস্টিক কনফিউশন থেকে যাবে, ডায়াগনস্টিক ডায়লেমা থেকে যাবে। তখন আমাদেরকে ডিএনএ অ্যানালাইসিস করতেই হয় এবং তার সাথে মা বাবার ইলেকট্রোফোরেসিস করতে হয়। আসলে খুবই সিম্পল থ্যালাসেমিয়া ডায়াগনোসিস। একটা বেলায়েত বলেছে যে একটা সিবিসি পরীক্ষা, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং এটা হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটা অনেক জায়গায় হয়। এই দুটা পরীক্ষা করে আমরা 99% ক্ষেত্রে
থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা ডিজিজ যেটাই হোক আমরা নির্ণয় করে ফেলি। কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব কমন, অতএব আয়রন ডেফিসিয়েন্সি যদি সাথে থাকে, সেরাম ফেরিটিন কম থাকে, তাহলে দেখা যাবে যে অনেক সময় এটাকে আমরা আলফা থ্যালাসেমিয়া বলে ভুল করি বা রিপোর্ট অ্যাকুরেট নাও হতে পারে। এই জিনিসটা ফিজিশিয়ান বা ট্রিটিং ফিজিশিয়ানদেরকে মনে রাখতে হবে। তাছাড়া ওই যেটা বলেছে যে ব্লাড ট্রান্সফিউশনের পরে পুরো সিনারিও চেঞ্জ হয়। এমন দেখেছি যে বাচ্চা থ্যালাসেমিয়া মেজর, অথচ তার রিপোর্টে আসছে টেট থ্যালাসেমিয়া মানে বাহক রিপোর্ট আসছে, কারণ তার ব্লাডটা মিক্সড আপ হয়ে গেছে, হয়ে একটা নর্মাল রিপোর্টের মতো চলে আসছে অথবা হালকা রিপোর্ট আসছে। এই জন্য এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো আমাদের ট্রিটিং ফিজিশিয়ানদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ। আমাদের দেশের সাধারণ চিকিৎসক এবং বিশেষজ্ঞ চিকিৎসক যাদের কাছেই কোনো অ্যানিমিয়া নিয়ে কোনো বাচ্চা বা পেশেন্ট যদি যায়, যদি তাদের মাথায় কোনো বিন্দুমাত্র সন্দেহ হয় যে এই পেশেন্টটি থ্যালাসেমিয়া হতে পারে, প্লিজ ডু দ্য ইলেকট্রোপোরেসিস ফার্স্ট অ্যান্ড দেন টু ট্রান্সফিউজ ব্লাড। এই প্রসঙ্গক্রমে এই কথাটা বলতে হয়, হ্যাঁ, ভাগে বিয়ে যদি হয়েও যায় তখন সেকেন্ড আরেকটা লেভেল আছে যেখানে গিয়ে এটা থ্যালাসেমিয়া রোগী জন্মগ্রহণটা প্রিভেন্ট করা যেতে পারে। সেটা হলো 12 থেকে 14 সপ্তাহ সময় এটা প্রিনেটাল ডায়াগনোসিস করা যেতে পারে, যে ফিটাল স্যাম্পল নিয়ে এটা ডিএনএ অ্যানালাইসিস করে এটা ডায়াগনোসিস করা যেতে পারে যে কামিং বেবি যেটা আসছে সে কি 25% পেশেন্ট নাকি কেরিয়ার, নাকি নো পেশেন্ট নো কেরিয়ার নর্মাল পার্সন। তো এটা নির্ণয় করা হয়ে গেলে যদি নর্মাল হয় বা কেরিয়ার হয়, শুক্রিয়া, সেই বাচ্চাটা নিতে পারবে। যদি পেশেন্ট হয় তখন নয় সেই মা বাবাকে অপশনটা দেওয়া যেতে পারে যে হোয়েদার দে উইল কন্টিনিউ দ্য পেশেন্ট বেবি প্রেগনেন্সি অর নট। তখন আসলে সেই সুযোগটা থাকছেন, ওনারা একটা সিদ্ধান্ত নিতে পারবে, ওই সুযোগটা থাকছে। জি, এটা হলো দ্বিতীয় লেভেলে প্রিভেন্টিভ মেজার্স। গাইনোকোলজিস্ট অনেক টেস্ট দেন, সিফিলিসের জন্য বিডিআরএল করা হয়, ব্লাড গ্রুপিং করা হয়, ব্লাড সুগার করা হয়, এগুলি করা হয়। তো ওনাদেরকে যদি ওনাদের মধ্যে যদি এরকম একটা ধারণা দিয়ে দেওয়া যায় যে তারা এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টটিও করতে দিবেন, তাহলে কিন্তু ওই কাপুলের ডায়াগনোসিসটা হয়ে যাবে তারা কেরিয়ার আছে কি না। যদি উভয়ই কেরিয়ার হয় তখন কিন্তু সময় আছে হাতে প্রিনেটাল ডায়াগনোসিস করার। এখানেও একটা অ্যাপ্রোচের জায়গা আছে।